সার্জিসের পোস্ট, সেনাপ্রধানের সঙ্গে সেদিন হাসনাত সার্জিসের যে কথা হয়েছিল। কোনো ব্যক্তির উপর আমাদের ক্ষোভ নেই, বললেন হাসনাত আব্দুল্লাহ। এবং সর্বশেষ জানাবো, স্বাস্থ্যের সাবেক গাড়ি চালক মালেকের 13 বছরের কারাদণ্ড। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সার্জিসের পোস্ট, সেনাপ্রধানের সঙ্গে সেদিন হাসনাত সার্জিসের যে কথা হয়েছিল। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য চাপ দেওয়ার গুরুতর অভিযোগটি অস্বীকার করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। একই সঙ্গে 11 মার্চ সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ নিয়ে হাসনাত আব্দুল্লাহ দেওয়া ফেসবুক পোস্টের বিরোধিতা করেছেন তিনি। হাসনাত আব্দুল্লাহ দেওয়া ওই পোস্ট ঘিরে গত কিছুদিন ধরে উত্তপ্ত রাজনীতির ময়দানে নিয়ে পক্ষে বিপক্ষে নানা মন্তব্য আসছে। সেনাপ্রধান হাসনাত সার্জিসকে ডেকেছিলেন না, তারাই গিয়েছিলেন? তাদের সঙ্গে আর কে ছিল? সেনাপ্রধানের বৈঠকে কোনো রাজনৈতিক দল উপস্থিত ছিল কি? তাহলে আওয়ামী লীগ পুনর্বাসনের ব্যাপারে তাদের মন্তব্য কেমন ছিল? এসব নিয়ে যখন গুঞ্জন ডালপালা মেলতে শুরু করেছিল, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে সব পরিষ্কার করেছেন সার্জিস। 11 মার্চের সেই বৈঠকে সেনাপ্রধানের সঙ্গে কি নিয়ে আলোচনা হয়েছিল, এবার তা সামনে এনেছেন সার্জিস। অনলাইন পাঠকদের জন্য সার্জিস আলমের পোস্টটি হুবহু তুলে ধরা হলো। 11 মার্চ সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ নিয়ে আমার জায়গা থেকে কিছু সংশোধন, সংযোজন ও বিয়োজন। সেদিন আমি এবং হাসনাত সেনাপ্রধানের সঙ্গে গিয়ে কথা বলি। আমাদের সঙ্গে আমাদের দলের গুরুত্বপূর্ণ আরেকজন সদস্যেরও যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়ার পূর্ব মুহূর্তে ব্যক্তিগত সমস্যার কারণে তিনি যেতে পারেনি। প্রথমে স্পষ্ট করে জানিয়ে রাখি, সেদিন সেনানিবাসে আমাদের ডেকে নেওয়া হয়নি, বরং সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারের সঙ্গে যখন প্রয়োজন হতো তখন মেসেজের মাধ্যমে আমাদের কিছু জিজ্ঞাসা ও উত্তর আদান প্রদান হতো। সেদিন সেনাপ্রধান পিলখানা হত্যাকাণ্ড দিবসে অনেকটা কড়া ভাষায় বক্তব্য দিলেন এবং বললেন, এনাফ ইজ এনাফ। তখন আমি সেনাপ্রধান মিলিটারি অ্যাডভাইজারকে জিজ্ঞেস করি, আপনাদের দৃষ্টিতে অনাকাঙ্ক্ষিত কিছু দেখছেন কিনা? সেনাপ্রধানের বক্তব্য তুলনামূলক স্ট্রেট ফরওয়ার্ড এবং হ্যারাস মনে হচ্ছে। তিনি আমাকে বললেন, তোমরা কি এ বিষয়ে সরাসরি কথা বলতে চাও? আমি বললাম, বলা যেতে পারে। এরপরে সেদিন সেনাপ্রধানের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়। সেনাভবনের সেই রুমে আমরা 3 জন ছিলাম, সেনাপ্রধান, হাসনাত এবং আমি। মানুষ হিসেবে যে কোনো ব্যক্তি বা ব্যক্তির অভিমতকে এক একজন এক একভাবে অবজার্ভ করে। হাসনাত সেদিন তার জায়গা থেকে যেভাবে সেনাপ্রধানের বক্তব্যকে অবজার্ভ ও রিসিভ করেছে এবং ফেসবুকে লিখেছেন, আমার সেক্ষেত্রে কিছুটা দ্বিমত আছে। আমার জায়গা থেকে আমি সেদিনের বক্তব্যকে সরাসরি প্রস্তাব দেওয়ার আঙ্গিকে দেখি না, বরং সরাসরি অভিমত প্রকাশের মতো করে দেখি। অভিমত প্রকাশ এবং প্রস্তাব দেওয়া দুটি বিষয়ের মধ্যে পার্থক্য রয়েছে। যদিও পূর্বের তুলনায় সেদিন সেনাপ্রধান অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড ভাষায় কথা বলেছেন। পাশাপাশি রিফাইন্ড আওয়ামী লীগের জন্য চাপ দেওয়ার যে বিষয়টি এসেছে, সেখানে চাপ দেওয়া হয়েছে এমনটি আমার মনে হয়নি, বরং রিফাইন্ড আওয়ামী লীগ না আসলে দীর্ঘমেয়াদে দেশের পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমস্যার সৃষ্টি হবে সেটা তিনি অতি আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন। হাসনাতের বক্তব্যে যে টপিকগুলো এসেছিল, যেমন রিফাইন্ড আওয়ামী লীগ, সাবের হোসেন, শিরিন শারমিন চৌধুরী, সোহেল তাজ, এসব নিয়ে কথা হয়েছিল। আওয়ামী লীগ ফিরে আসবে কিনা এই ইলেকশনে, আওয়ামী লীগ থাকলে কি হবে, না থাকলে কি হবে, আওয়ামী লীগ এই ইলেকশন না করলে কবে ফিরে আসতে পারে কিংবা আদৌ আসবে কিনা, এসব বিষয় নিয়ে কথা হয়েছিল। এসব সমীকরণে দেশের উপরে কি প্রভাব পড়তে পারে, স্থিতিশীলতা এবং অস্থিতিশীলতা কোন পর্যায়ে যেতে পারে, এসব নিয়ে কথা হয়েছিল। কিন্তু যেই টোনে হাসনাতের ফেসবুক লেখা উপস্থাপন করা হয়েছে, আমি মনে করি কনভারসেশন ততটা এক্সট্রিম ছিল না, তবে অন্য কোনো একদিনের চেয়ে অবশ্যই স্ট্রেট ফরওয়ার্ড এবং সো কনফিডেন্ট ছিল। দেশের স্থিতিশীলতার জন্য রিফাইন্ড আওয়ামী লীগের ইলেকশনে অংশগ্রহণ করা যে প্রয়োজনীয়, সেই বিষয়ে মতামত ছিল। হাসনাতের বক্তব্যে আরেকটি বিষয় উল্লেখ করেছেন, আলোচনার এক পর্যায়ে বলি, যেই দল এখনো ক্ষমা চায়নি, অপরাধ স্বীকার করে নাই, সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন? অপরপক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে, ইউ পিপল নো নাথিং, ইউ ল্যাক ইউজডম অ্যান্ড এক্সপেরিয়েন্স, ইউ আর ইন দিস সার্ভিস ফর অ্যাটলিস্ট 40 ইয়ার্স। তোমার বয়সের থেকে বেশি। এই কনভারসেশনটা হয়েছে, এটা সত্য, কিন্তু আমাদের রুমে বসে হওয়া কনভারসেশন হঠাৎ এককভাবে শেষ করে যখন সেনাপ্রধান উঠে দাঁড়ালেন এবং রুম থেকে কথা বলতে বলতে বের হয়ে এসে যখন আমরা গাড়িতে করে ফিরবো, তার পূর্বে বিদায় নেওয়ার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কনভারসেশন হয়েছে। সেনাপ্রধান রেগে যাওয়ার সুরে এই কথা বলেছেন বলে আমার মনে হয়নি, বরং বয়সে তুলনামূলক বেশ সিনিয়র কেউ জুনিয়রদেরকে যেভাবে অভিজ্ঞতার ভারে কথা ব্যক্ত করে সেই টোন এবং এক্সপ্রেশন বলেছেন। হাসনাত না ওয়াকার, এই ন্যারেটিভ এবং স্লোগানটা আমি প্রত্যাশা করি না। হাসনাতের জায়গা ভিন্ন এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের জায়গাও ভিন্ন। বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টি, অন্যান্য রাজনৈতিক দল কিংবা জনগণকে মুখোমুখি দাঁড় করানো কখনো প্রাসঙ্গিক নয়। পাশাপাশি সেনাপ্রধানের পদত্যাগ নিয়ে যে কথা দু এক জায়গায় আসছে, সেটিও আমাদের বক্তব্য নয়। এসবের পাশাপাশি আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে একটি অভিমত প্রকাশ করতে চাই। আমি ভুল হতে পারি, কিন্তু এই মুহূর্তে আমরা এটি সঠিক মনে হচ্ছে।
অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে অন্য রাজনৈতিক দলগুলো কেউ না কেউ যোগাযোগ রক্ষা করে, সেই প্রাইভেসি তারা বজায় রাখে। আমাদের সঙ্গে সেনাপ্রধানের যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে সেগুলোর সঙ্গে আমাদের সরাসরি দ্বিমত থাকলেও আমরা সেগুলো নিয়ে আমাদের দলের ফোরামে বিস্তারিত আলোচনা করতে পারতাম, সিদ্ধান্ত নিতে পারতাম, সে অনুযায়ী কর্মসূচি বাস্তবায়ন করতে পারতাম, কিংবা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করে আওয়ামী লীগের যে কোনো ভার্সনের বিরুদ্ধে এখনকার মতোই রাজপথে নামতে পারতাম। অথবা অন্য রাজনৈতিক দলগুলো সরাসরি আমাদের সঙ্গে ঐকমত্য না পৌঁছালে আমরা শুধু আমাদের দলের পক্ষ থেকে এই দাবি নিয়ে রাজপথে নামতে পারতাম। কিন্তু যেভাবে এই কথাগুলো ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এসেছে, এই প্রক্রিয়াটি আমার সমীচীন মনে হয়নি, বরং এর ফলে পরবর্তীতে যে কোনো স্টেক হোল্ডারের সঙ্গে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা আস্থার সংকটে পড়তে পারে। সার্জিস বলেন, আমার এই বক্তব্যে আমার সহযোদ্ধা হাসনাতের বক্তব্যের সঙ্গে বেশ কিছু ক্ষেত্রে দ্বিমত এসেছে। এটার জন্য অনেকে আমার সমালোচনা করতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি আমাদের ব্যক্তিত্ব স্রোতে গা ভাসানোর মতো কখনোই ছিল না বলেই আমরা হাসিনা রেজিমের বন্দুকের সামনে দাঁড়িয়ে গিয়েছিলাম। আজও কেউ হাসনাতের দিকে বন্দুক তাক করলে তার সামনে দাঁড়িয়ে যাওয়ার কমিটমেন্ট আমাদের আছে। কিন্তু সহজতার কোনো বিষয় যখন নিজের জায়গা থেকে সংশোধন দেওয়ার প্রয়োজন মনে করি, তখন সেটাও আমি করব। সেই বিবেকবোধটুকু ছিল বলেই 6 জন প্রথম যেদিন শহীদ মিনারে কয়েকজন কোটা প্রথার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তাদের মধ্যে সামনের সারিতে আমরা ছিলাম। আমি বিশ্বাস করি আমাদের এই বিবেকবোধের জায়গাটুকুই আমাদেরকে সঠিক পথে রাখবে। আত্মসমালোচনা করার এই মানসিকতাই আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যাবে। আওয়ামী লীগের যে কোনো ভার্সনের বাংলাদেশ রাজনীতি আসার বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। কোনো ব্যক্তির উপর আমাদের ক্ষোভ নেই, বললেন হাসনাত আব্দুল্লাহ। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি পূর্ণ সমর্থন ও আস্থা প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, কোনো ব্যক্তির উপর আমাদের ক্ষোভ নেই। আমরা বলতে চাই, এ প্রতিষ্ঠানের উপর কেউ আঘাত করবেন না, বরং দেশকে অস্থিতিশীল করবেন না। সার্বভৌমত্বের প্রশ্ন আপনাদের আপোষহীন থাকা উচিত। হাসনাত বলেন, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের ক্যান্টনমেন্ট থেকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। যাদের কাজ সেনানিবাসে তারা সেখানেই থাকুন। বাংলাদেশের সেনাবাহিনীর উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে, প্রতিষ্ঠানটির উপরও আমাদের পূর্ণ আস্থা আছে। তিনি আরো বলেন, কেউ দেশবাসীকে সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে। আমাদের অবস্থান সেনাবাহিনীর বিরুদ্ধে নয়, আমাদের অবস্থান তাদের বিরুদ্ধে যারা সেনাবাহিনীকে আমাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে হাসনাত বলেন, আমরা আপনাদের কাছ থেকে যে দৃশ্যমান পদক্ষেপ আশা করেছিলাম তা এখনো দেখতে পাইনি। আমরা নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগের নিষিদ্ধ চাই না, তবে আওয়ামী লীগ আপনার জমিনে যে অপরাধ করেছে, যেভাবে মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে, খুন গুম করেছে, হত্যার রাজনীতি চালিয়েছে, তার প্রকৃত বিচার করা হলে আগামী 300 বছরেও তারা বাংলার মাটিতে ফিরে আসবে না। তিনি বলেন, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এনসিপি নেতা আরো বলেন, যতদিন এনসিপির একজন কর্মী বেঁচে থাকবে ততদিন বাংলার মাটিতে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেওয়া হবে না। হাসনাত বলেন, ভোটের মাধ্যমে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে যায়নি, তারা পালাতে বাধ্য হয়েছে গণঅভ্যুত্থানের মাধ্যমে। বিশ্বের ইতিহাসে কোথাও নেই যে গণঅভ্যুত্থানের মাধ্যমে যারা পালিয়ে গেছে তাদের আবার নির্বাচনে ফিরিয়ে আনা হয়। ভারত প্রসঙ্গে তিনি বলেন, এই দেশের নাটাই ছিল ভারতে, ঘুড়ি উড়েছে বাংলাদেশে। আমরা 5ই আগস্টের মাধ্যমে ঘুড়ির সুতা কেটে দিয়েছি। ভারতের আধিপত্যবাদ বাংলাদেশে চলতে দেওয়া হবে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।